হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ডিজাইন ব্রিফ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে আমরা দেখব যে একটি প্যান্টের ডিজাইন ব্রিফে কোথায় কী লেখা থাকে, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিওটির সাথে থাকবেন। যদি আমার ভিডিওটি আপনি আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে সর্বপ্রথম আমি যে ডিজাইনটি নিয়ে আজকে আলোচনা করব ওই ডিজাইনটি ওপেন করব। তো আমি ওই ডিজাইনটা ওপেন করলাম। দেখুন বন্ধুরা, আজকে আমি এই ডিজাইন ব্রিফটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। ওকে, আশা করি সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে একটি পেন্সিল নেই আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, তো সর্বপ্রথম যে লেখাটা আছে এই লেখাটা আমি পুরোটা সিলেকশন করে নেই। ওকে, তো আমি এখন আমি এটা নিয়ে আলোচনা করব। তো কি লেখা আছে? ইন্টারনাল ওয়েস্ট ব্যান্ড ফিনিশিং, চেইন স্টিচ টপ অ্যান্ড বটম। মানে ওয়েস্ট ব্যান্ডটা ফিনিশিং করতে হবে, মানে ওয়েস্ট ব্যান্ডে কোনো কাঁচা হবে না, ওয়েস্ট ব্যান্ডে পাকা হবে। হ্যাঁ, তো ওই ইন্টারনাল ওয়েস্ট ব্যান্ড ফিনিশিং চেইন স্টিচ টপ অ্যান্ড বটম, মানে চেন সেলাই দিতে হবে ওয়েস্টের উপরে এবং নিচে, ওয়েস্টের উপরে এবং নিচে চেন সেলাই ব্যবহার করতে হবে। তো আমরা এই লেখাটা বুঝলাম। তারপর কী লেখা আছে? 2 পিস ওয়েস্ট ব্যান্ড। এই যে ওয়েস্ট ব্যান্ডটা আছে ওই ওয়েস্ট ব্যান্ডে দুইটা পার্ট থাকতে হবে। দেখছি যে 2 পিস ওয়েস্ট ব্যান্ড মানে ওয়েস্টে দুইটা পার্ট থাকতে হবে, হতে হবে এজ স্টিচ টপ অ্যান্ড বটম। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা এবং এই যে এই লেখাটা কিন্তু দুইবার লিখছে। ওকে, সমস্যা নেই, আমরা বুঝে নেই। এজ স্টিচ টপ অ্যান্ড বটম মানে এই টপে এবং বটমে এজ স্টিচ দিতে হবে। ওকে, তো আমরা এটা বুঝলাম। এরপর আমরা চলে যাই পরের যে লেখাটা আছে। এটা কী লেখা আছে আমরা দেখি, আগে সিলেকশন করে নেই। ওকে, তো কী লেখা আছে? যে শ্যাং বাটন। তো যারা গার্মেন্টসে চাকরি করেন তারা অবশ্যই জানেন যে শ্যাং বাটন কি এবং স্ন্যাপ বাটন কি। ওকে, যেটা টিপ দিয়ে লাগানো হয় সেটা হচ্ছে স্ন্যাপ বাটন, আর যেটা হচ্ছে হোল করতে হয়, হ্যাঁ, তারপর হচ্ছে হোলের ছেড়ে ঢুকাতে হয়, সেটা হচ্ছে শ্যাং বাটন। তো আমি সহজভাবেই বললাম আর কি, আপনারা বুঝে নেবেন। তো শ্যাং বাটন কি হোল বাটন ওপেনিং। এই কি হোল বাটন ওপেনিং, এখানে একটা শ্যাং বাটন ব্যবহার করতে হবে, আমরা এটা বুঝলাম। তারপর কি লেখা আছে একটু জুম করে নেই তাহলে সুবিধা হবে বোঝার জন্য। স্ল্যান্ট পকেট ওপেনিং, স্ল্যান্ট পকেট ওপেনিং। এই যে পকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ল্যান্টেড পকেট। অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের পকেট হয়, যেমন এইরকম শেপের পকেট হয়, এরকম শেপ হয়। হ্যাঁ, ওকে, তো এখানে কি বলছে যে স্ল্যান্ট পকেট ওপেনিং মানে এই পকেটটা স্ল্যান্ট ওপেনিং থাকতে হবে উইথ টুইন নিডেল টপ স্টিচ, মানে এই রুলিংটা অবশ্যই দুটো সেলাই থাকতে হবে। যেহেতু লেখছে এখানে যে উইথ টুইন নিডেল টপ স্টিচ মানে দুটো সেলাই থাকতে হবে, টপ স্টিচ দিতে হবে। অ্যান্ড সিকিউরিড উইথ বারটেক, এবং সিকিউরিটির জন্য অবশ্যই বারটেক করতে হবে। বারটেক কোথায়? এই যে এখানে একটা বারটেক, এখানে একটা বারটেক, এবং হচ্ছে এই মাথায় একটা বারটেক। ওকে, তাহলে আমরা এটা পরে কী বুঝলাম? যে স্ল্যান্ট পকেট ওপেনিং উইথ টুইন নিডেল টপ স্টিচ মানে এখানে পকেটটা স্ল্যান্টেড হতে হবে এবং দুটা সেলাই থাকতে হবে, এটা হচ্ছে পকেট রোলিংয়ে। এবং অ্যান্ড সিকিউরিড উইথ বারটেক মানে সিকিউরিটির জন্য, যাতে সেলাই খুলে না যায় বা ফেটে না যায় সেজন্য, যাতে ছিঁড়ে না যায় সেজন্য বারটেক করতে হবে। তো আমরা বুঝলাম যে এখানে একটা বারটেক, এখানে বারটেক ব্যবহার করতে হবে। তো আমরা এটাকে সিলেকশন করে রাখলাম। ওকে, এরপর কি লেখা আছে? যে ফেব্রিক টু পকেট ব্যাগ, ফেব্রিক টু পকেট ব্যাগ মানে এখানে যে আমরা পকেটটা ব্যবহার করব সেটা অবশ্যই অন্য ফেব্রিক হতে হবে।
যে আমরা সাধারণত পকেটিং ফেব্রিক যেটা ব্যবহার করি, পকেটিং ফেব্রিক, সেটা এখানে ব্যবহার করতে বলছে। তো আমরা এই লেখাটা বুঝলাম যে ফেব্রিক টু পকেট ব্যাগ। ওকে, এরপর কি লেখা আছে যে ফাংশনাল ফ্লাই। ফাংশনাল এবং নন ফাংশনাল। ফাংশনালটা হচ্ছে যেটা কাজ করে সেটা হচ্ছে ফাংশনাল, আর যেটা কাজ করে না শুধু শো থাকে সেটা হচ্ছে নন ফাংশনাল। তো এখানে আমাদের কি বলছে, ফাংশনাল ফ্লাই, মানে আমার ফ্লাইটা কাজ করবে। ঠিক আছে, তারপর কি লেখা আছে যে সিঙ্গেল নিডেল স্টিচ উইথ বারটেক। এখানে সিঙ্গেল নিডেল স্টিচ দিতে হবে উইথ, এখানে বারটেক দিতে হবে। এখানে সিঙ্গেল নিডেল স্টিচ দিতে হবে উইথ, সাথে এখানে কী করতে হবে, বারটেক দিতে হবে। তো আমরা এটা বুঝলাম। ওকে, তো তারপর কি লেখা আছে যে হচ্ছে 4GGYKK মেটাল সেমি অটোলক জিপার। এই যে সর্বপ্রথম যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোম্পানির নাম YKK জিপার। আপনারা যারা দীর্ঘদিন গার্মেন্টসের সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে YKK নামে একটা কোম্পানি আছে, সেটা জিপার সাপ্লাই করে। ওকে, তো আমার এই বায়ার YKK জিপার, YKK কোম্পানির জিপারটা ব্যবহার করতে বলছে। YKK মেটাল সেমি অটোলক জিপার। ওকে, তাহলে আমার এই যে লেখাটা আছে এই জিপারটা আমার কিন্তু ব্যবহার করতে বলছে, তো আমরা এই জিপারটা ব্যবহার করব। তো আমি এটা বুঝলাম। তাহলে আমি এখানে কি বুঝলাম, ফাংশনাল ফ্লাই হবে, আমার ফ্লাই ওপেনিং হবে। তারপর হচ্ছে সিঙ্গেল স্টিচ, সিঙ্গেল নিডেল স্টিচ উইথ বারটেক, এখানে সিঙ্গেল স্টিচ দিতে হবে, ওই সাথে বারটেক দিতে হবে। তো আমরা এটাও বুঝলাম। তারপর হচ্ছে কি হ্যাশ 4GGYKK, এটা হচ্ছে কোম্পানির নেম, মেটাল সেমি অটোলক জিপার। সেমি অটোলক জিপার ব্যবহার করতে হবে। ওকে, সেমি অটোলকটা কি আসলে এখানে একটা বোঝার বিষয় আছে। হ্যাঁ, সেমি অটোলক বলতে এই জিপারটা এমন হবে যে জিপারে যে পুলারটা আছে, হ্যাঁ, তো ওই পুলারটা উপরের দিকে টান দিয়ে, জিপারটা উপরের দিকে টান দিয়ে যখন পুলারটা নিচের দিকে দেওয়া হয়, দেওয়ার পরে তখন যতই ফেব্রিক ধরে টানেন না কেন সেই জিপারটা আর খুলবে না। মানে নিচের দিকে দেওয়ার কারণে এটা অটো লক হয়ে গেছে। তখন আর কী হবে, যতই আপনি এইখানে এই জায়গাটা এই পাশ এবং এই পাশ ধরে যতই টানেন না কেন, যদি আমি এই জিপারটা এখানে, ধরুন আমার জিপারের পুলারটা এখানে, জিপারটা আমি টেনে একদম এখানে নিয়ে গেলাম বা এখানে নিয়ে গেলাম বা এখানে নিয়ে গেলাম, যেখানে নিয়ে যান না কেন, নিয়ে যাওয়ার পরে যখন এই পুলারটা যখন নিচের দিকে নামাই দেব, ডাউন করে দেব, তখন যতই এই পাশ এবং এই পাশ টান পড়ুক না কেন সেই জিপারটা নিচের দিকে আসবে না। তার মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে সেমি অটোলক জিপার। তো আমার কাছে এখন জিপার নেই, জিপার থাকলে বিষয়টা আমি ক্লিয়ার দেখাইতে পারতাম। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কি লেখা আছে, কার্পেন্টার পকেট ওয়ার্কস হি অ্যারাউন্ড লেগ টু বি ভিজিবল ফ্রম ফ্রন্ট। এই যে হচ্ছে কার্পেন্টার পকেট, এই পকেটটার নাম হচ্ছে কি কার্পেন্টার পকেট ওয়ার্কস অ্যারাউন্ড লেগ টু বি ভিজিবল ফ্রম ফ্রন্ট, মানে ফ্রন্ট সাইডের দিকে ভিজিবল থাকতে হবে এই পকেটটা, এটাই তারা বলছে। ওকে, তো তারপর কি ফরওয়ার্ড সাইড সেম উইথ টুই নিডেল টপ স্টিচ। তো আমরা এটাকে মার্ক করে এটা আমরা যেহেতু বুঝলাম যে এই কার্পেন্টার পকেটটা অবশ্যই ফ্রন্টের দিকে ভিজিবল থাকতে হবে, এটা এখানে বোঝানো হয়েছে। এরপর কি আছে, ফরওয়ার্ড সাইড সেম ফরওয়ার্ড থাকতে হবে, হ্যাঁ, উইথ টুই নিডেল টপ স্টিচ। এই সাইড সেম অবশ্যই দুটা সেলাইয়ের টপ স্টিচ দিতে হবে। দুটো সেলাইয়ের টপ স্টিচ বলতে আমরা সাধারণত 160-14 বুঝি। যদি কখনো বায়ার মেনশন করে না দেয় যে 160-18 গেজ অথবা 160-14 গেজ, যদি কখনো মেনশন করে না দেয় তাহলে আমরা বুঝবো যে হচ্ছে এখানে আমার 160 এবং 14 গেজ ব্যবহার করতে হবে। যদি শুধুমাত্র লেখে যে টুই নিডেল টপ স্টিচ, ওকে, তাহলে আমরা এই সাইড সেমে দুটা সেলাই ব্যবহার করবো, একটা হচ্ছে 160, একটা হচ্ছে 14। ওকে, তো এটা আমরা বুঝলাম। তারপর কি লেখা আছে যে ডাবল টার্ন ব্যাক হেম উইথ সিঙ্গেল নিডেল। ডাবল টার্ন এবং সিঙ্গেল টার্নের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে কি লিখছে ডাবল টার্ন।
যারা হয়তো বা জানেন না বা অনেকে আছে বোঝেন না যে ডাবল টার্ন কী এবং সিঙ্গেল টার্ন কী। ডাবল টার্ন হচ্ছে যদি আমার হ্যাম হাইট 2 সেম হয়, ধরুন আমি ধরে নিলাম আমার হ্যাম হাইট 2 সেম, তাহলে যদি ভিতরে আমি ফুল অ্যালাউন্স দিই, ফুল অ্যালাউন্সে যদি কাজটা করি সেটা হচ্ছে ডাবল টার্ন। ওকে, আর যদি আমি যদি সেখানে যদি 1 সেম অ্যালাউন্স দিয়ে যদি আমি 2 সেম হ্যাম করি সেক্ষেত্রে হচ্ছে আমার ওটা সিঙ্গেল টার্ন। ওকে, আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আমার যদি এখানে কী লিখছে ডাবল টার্ন হেম, সেক্ষেত্রে এখানে হেম হাইট যা হবে এই অ্যালাউন্সটা ভিতরে যে অ্যালাউন্সটা যাবে এই অ্যালাউন্সটা ফুল অ্যালাউন্স দিতে হবে। ওকে, তারপর কি আছে দেখি। তো আমরা এই সাইডে চলে যাই, এদিকে কিছু নাই আর, তো আমরা এই পাশটায় চলে যাই। ওকে, এখানে কি লেখা আছে যে ব্যাক ইয়োক উইথ টুইন নিডেল টপ স্টিচ, ব্যাক ইয়োক দিতে হবে, সাথে 2 নিডেল টপ স্টিচ দিতে হবে, মানে একটা 160 একটা 14 সেলাই থাকতে হবে। ওকে, এখানে দেখেন একটা বিষয় আমি বলে রাখি, এখানে যে লেখাটা আছে, ধরুন এই গার্মেন্টসটা এই স্যাম্পলটা যখন একটা স্যাম্পল যখন সুইং করা হবে, সুইং করার সময় স্যাম্পল ম্যান যখন সুইং করবে, হ্যাঁ, তখন যদি স্যাম্পল ম্যান বিষয়টা না বোঝে এবং আমরা যদি বিষয়টা না বুঝাই দেই, দেখো আমার এখানে 2 নিডেল টপ স্টিচ লেখা আছে, তো আমি এই বিষয়টা না বুঝাই দেই নাই, তো স্যাম্পল ম্যান কী করছে যে একটা সেলাই দিয়ে দিয়েছে, তাহলে কি হবে ওটা হচ্ছে স্টাইলিং মিস্টেক। ওকে, তাহলে কী হবে এটা স্টাইলিং মিস্টেক। যদি কোথাও লেখা না থাকে, কোনো কিছু লেখা নাই, যে আমরা একটা দিয়ে দিয়েছি ওই হিসেবটা একরকম, আর যদি কোথাও লেখা থাকে যা লেখা থাকে তাই দিতে হবে যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয়, প্রোডাকশনের সুবিধাতে যদি সম্ভব না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে বাইরের কাছে কল আউট করতে হবে। তো আমি একটা উদাহরণ বুঝাই দেই। ধরুন এখানে বায়ার লিখছে যে ব্যাক ইয়োক উইথ 2 নিডেল টপ স্টিচ, তো এখানে বায়ার লিখছে যে এখানে 2 নিডেল টপ স্টিচ দিতে হবে। তো আমরা সাধারণত ইয়োক এবং ফ্রন্ট ব্যাক রাইজে কী করি, চেন সেলাই দিই, তো আমরা এখানে কিন্তু চেন সেলাই দিয়ে কাজটা করব। এখন যদি বায়ার এখানে লিখে দিত যে ফ্ল্যাট লক ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু প্রসেসটা কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। যদি আমাদের সম্ভব হয় আমরা করব, আর যদি প্রোডাকশনের জন্য ক্রিটিক্যাল হয়ে যায় বা প্রবলেম অনেক সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করব, বাইরের কাছে কল আউট করবো যে আমার এই প্রসেসে নিডেল দেওয়া সম্ভব না। ওকে, তো তারপর কি লিখছে যে ফেব্রিক 1 পেস পকেট, এখানে ফেব্রিক 1 বলতে এই শেল ফেব্রিকটাকে বোঝানো হয়েছে। তো আমার শেল ফেব্রিক দিয়ে পেস পকেট দিতে হবে, তো আমরা এটা বুঝলাম। তারপর কি লেখা আছে যে ব্যাক রাইজ অ্যান্ড ইনসিএম, কি ব্যাক রাইজ অ্যান্ড ইনসিএম, এই যে ব্যাক রাইজ এটা হচ্ছে ব্যাক রাইজ আর এটা হচ্ছে কি ইনসিএম উইথ 2 নিডেল টপ স্টিচ, উইথ 2 নিডেল টপ স্টিচ। ওকে, মানে এখানে ব্যাক রাইজ এবং ইনসিএমে 160 14 দুটা সেলাই ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা এই লেখাটা বুঝলাম। তারপর কি লেখা আছে যে কার্পেন্টার পকেট অন ওয়ার রাইট ব্যাক লেগ, কার্পেন্টার পকেট অন ওয়ার রাইট ব্যাক লেগ অ্যাজ শেপ রেফারেন্স ইমেজ। ওয়ার রাইট ব্যাক লেগ বলতে কী বোঝানো হয়েছে, হ্যাঁ, এসে ডামিতে পরানোর পরে অবশ্যই এই পকেটটা ডান সাইডে থাকতে হবে। ওকে, এটাই বোঝাইছে যে ওয়ার রাইট ব্যাক লেগ, মানে হচ্ছে অবশ্যই ডামিতে পরানোর পরে এই পকেটটা ডান সাইডে থাকতে হবে। অ্যাজ শেপ রেফারেন্স ইমেজ, মানে এই শেপটা যে দেখাইছে এখানে কিন্তু একদম স্ট্রেট, এটার মতো শেপটা যেন হয়। ওকে, তো আমরা এটা কিন্তু বুঝলাম। এরপরে কি লেখা নাই, আর কি লেখা নাই, যেমন এখানে লেখা নাই এই যে একটা ডেকোরেশন স্টিচ আছে, এটা কিন্তু লেখা নাই যে আমরা এই স্টিচটা কীভাবে দেব। তো এই ছবিতে যেমন আছে এই ছবির মতো করে আনুমানিক একটা ছবির মতো ডিজাইন করে তারপরে এটা করতে হবে।
এই ছবির মতো যেন হয়। হ্যাঁ, দেখা গেলো এখানে ছবিতে উপরের অংশটা বড়, নিচের অংশটা ছোট। এখন আমরা এমন ডিজাইন করেছি যে উপরের অংশটা ছোট হয়ে গেছে, নিচের অংশটা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, এই ছবির সাথে মিলিয়ে ডিজাইনটা করতে হবে, মানে প্যাটার্ন করার সময় ওইভাবে কিন্তু কাজটা করতে হবে। তারপর কি লেখা নাই, এখানে যেমন আমরা নর্মালি পকেটে এখানে বারটেক দিই, এখানেও বারটেক দিতে হবে। এগুলোর মধ্যে বারটেক, এই কর্নারগুলো 1 2 3 4 এগুলোর মধ্যে বারটেক দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বারটেক, এখানে বারটেক, এগুলো কিন্তু লেখা নেই, কিন্তু আমাদের দিতে হবে এগুলো। ওকে, তারপরে যে লুপ সম্পর্কে কিছু লেখা নাই, লুপ সম্পর্কে আমি লেখা পাই নাই, তো এখানে কিন্তু অবশ্যই লুপ দিতে হবে। এই যে যেমন লুপ দেখায় যে ফ্রন্টের লুপ আছে, হ্যাঁ, ব্যাকে কিন্তু লুপ দেখায় নাই। এখানে একটা বিষয় আছে, ডিজাইনাররা কিন্তু অনেক সময় অনেক ভুল করে। হ্যাঁ, এখানে দেখেন এই স্টাইলের মধ্যে ফ্রন্টের লুপ আছে, ব্যাকে কিন্তু লুপ নাই। এখানে একটা কথা আছে, যে যে বায়ের কাজ করে সে সেই বায়ের সম্পর্কে কিন্তু ভালো একটা আইডিয়া রাখে। হ্যাঁ, মনে করেন যে আমি এই বায়ারটা দেখি, আমি এই বায়ার সম্পর্কে জানি যে আমার এই বায়ারে কী কী রকম স্টাইল নেয়, বা এই বায়ারে আমি গত পূর্বে কী কী রকম স্টাইল করেছি, এরকম সিমিলার কোনো স্টাইল করেছি কি না, যে ফ্রন্টের লুপ আছে ব্যাকে লুপ নাই। সেক্ষেত্রে কী করব, আমি এই ডিজাইনের মতোই করে দেব। আর যদি কখনো এরকম স্টাইল নাই করে থাকি, ধরুন আমি এরকম কোনো স্টাইল করি নাই যে ফ্রন্টের লুপ আছে ব্যাকে লুপ নাই, সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে বাইরের সাথে কথা বলে তারপর কিন্তু আমরা এই কাজটা করব। যে আমার তো ডিজাইন গ্রুপে লুপ নাই, ব্যাকে লুপ নাই, সেক্ষেত্রে আমি লুপ দেব কি না। ওকে, আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকে আমি এই ডিজাইন গ্রুপটি নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি নতুন কোনো ভিডিও চান বা নতুন কোনো ভিডিও প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিও কমেন্টসে জানাবেন। ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।